রমজানের আগে নির্বাচন, ডিসেম্বরের শুরুতে জাতীয় নির্বাচনের তফসিল। এদিকে তফসিল ঘোষণা হলে দেশে আসবেন তারেক রহমান। জানাবো এবার ভারতীয় মিডিয়ার রোশানলে গণহত্যাকারী হাসিনা, কাঠগড়ায় মোদি। এদিকে বিএনপি যুগপৎ আন্দোলনের সমমনা দলগুলোকে নিয়ে নির্বাচনে যাওয়ার ইঙ্গিত দিলেন সালাউদ্দিন আহমেদ। এবং সর্বশেষ জানাবো নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল অ্যাম্বুলেন্স, যুবক নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রমজানের আগেই নির্বাচন, ডিসেম্বরের শুরুতে জাতীয় নির্বাচনের তফসিল। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে রমজান শুরুর আগেই সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচনের তফসিল নির্বাচনের আনুমানিক 2 মাস আগে অর্থাৎ ডিসেম্বরের প্রথম দিকে ঘোষণা করা হতে পারে। বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে কথা বলে নির্বাচন কমিশনার। নির্বাচন প্রক্রিয়াকে এআই ও ড্রোন প্রভাবিত করতে পারবে না উল্লেখ করে ইসি সানাউল্লাহ বলেন, আসন্ন নির্বাচনে ভুল তথ্য, মিথ্যা তথ্য এবং বিদ্বেষ ছড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন। এআই এর অপব্যবহার রোধ করতে আচরণবিধিতে নির্দিষ্ট বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি শুধুমাত্র প্রার্থী ও দলের জন্য প্রযোজ্য হলেও অন্যান্য পক্ষকেও মোকাবেলা করার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। তিনি আরও জানান, নির্বাচনের কোনো প্রার্থী বা তার এজেন্ট ড্রোন বা কোয়াডকপ্টার ব্যবহার করতে পারবেন না। নির্বাচন কমিশন প্রয়োজন হলে নিজেরা ড্রোন ব্যবহারের বিষয়টি বিবেচনা করতে পারে। ভোটের সময় সিসিটিভি ব্যবহারে এখনো অনিশ্চিত উল্লেখ করে ইসি সানাউল্লাহ বলেন, আসন্ন নির্বাচনে ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ব্যবহারের বিষয়টি বিবেচনা করছে নির্বাচন কমিশন, তবে এটি এখনও চূড়ান্ত হয়নি। দেশের 45,000 কেন্দ্রে সিসিটিভি স্থাপন করা একটি ব্যয়বহুল ও জটিল প্রক্রিয়া। এত সংখ্যক ক্যামেরা কেনা বা ভাড়া করা কঠিন। এ বিষয়ে একটি কমিটি কাজ করছে এবং তারা বিকল্প উপায় খুঁজছে। এর মধ্যে বিদ্যমান সিসিটিভি ক্যামেরাগুলো ব্যবহার করা বা বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে ভাড়া নেওয়ার মতো প্রস্তাবগুলো বিবেচনা করা হচ্ছে। এসি সানাউল্লাহ বলেন, আসন্ন নির্বাচনে 18 থেকে 20 লাখ নতুন ভোটার যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সম্প্রতি আরপিও সংশোধনের ফলে, যা উপদেষ্টা পরিষদ অনুমোদন করেছে। আগামী 31 অক্টোবরের মধ্যে যাদের বয়স 18 বছর হবে তারা আসন্ন সংসদ নির্বাচনে ভোট দিতে পারবে। তফসিল ঘোষণা হলে দেশে আসবেন তারেক রহমান। জাতীয় নির্বাচনে তফসিল ঘোষণা হলে দেশে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলকে এমনটাই জানিয়েছে তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তারেক রহমান ফিরে এসে আগামী নির্বাচনে একাধিক আসনের প্রার্থী হবেন বলেও ইঙ্গিত দেন এই উপদেষ্টা। এই দিন সিলেটের গোয়ালাবাজারে এক সুধী সমাবেশেও তারেক রহমান দেশে ফেরা নিয়ে কথা বলেন হুমায়ুন কবির। তিনি বলেন, যেহেতু চলতি বছরের শেষের দিকে জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা হবে, তাই নভেম্বর-ডিসেম্বরের দিকে দেশে ফিরবেন তারেক রহমান। এক্ষেত্রে তার নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। আন্তর্জাতিক মহলে বিএনপিকে নিয়ে আগ্রহ বেড়েছে মন্তব্য করে হুমায়ুন বলেন, তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে বিএনপির অংশ নেবে। সরকার গঠন করলে তিনি প্রধানমন্ত্রী হবেন। এর জন্য আন্তর্জাতিক মহলে বিএনপিকে নিয়ে ব্যাপক আগ্রহ বাড়ছে। এদিকে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, আলোচনা ছিল খুবই সৌজন্যমূলক, তবে দেশের সার্বিক পরিস্থিতি, তারেক রহমানের ভাবনা এবং তিনি যদি নির্বাচিত হন তাহলে দেশ নিয়ে পরিকল্পনা, এইসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। 1/11 সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেফতার হন বিএনপি তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। পরের বছর জামিন দিয়ে তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়। পাড়ি দেন লন্ডনে। শুরু হয় তারেক রহমানের নির্বাসিত জীবন। এরপরই কেটে গেছে 17টি বছর। 5ই আগস্ট গণঅভ্যুত্থানের পর 1/11 ও আওয়ামী লীগের আমলে হওয়া সব মামলায় খালাস পান তারেক রহমান। এরপর থেকে অনেকের প্রশ্ন, নতুন বাংলাদেশ কবে ফিরবেন তারেক রহমান। এবার ভারতীয় মিডিয়ার রোশানলে গণহত্যাকারী হাসিনা, কাঠগড়ায় মোদি। ভারতীয় মিডিয়া মানেই যেন ফ্যাসিস্ট হাসিনার বন্দনা আর দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পা চাটা সব বানোয়াট গল্পধারা। কিন্তু সেসব থেকে এবার ব্যতিক্রম দেখা গেল কলকাতা টিভির ইন্দ্রাণী দাশগুপ্তের একটি রিপোর্ট, যেখানে গতানুগতিক ফ্যাসিস্ট খুনি হাসিনার প্রশংসার বিপরীতে গিয়ে করা হয়েছে মুণ্ডুপাত। হাসিনাকে সম্বোধন করা হয়েছে গণহত্যাকারী, পলাতক ফ্যাসিস্ট হিসেবে, আর প্রধানমন্ত্রী মোদীকে দাঁড় করানো হয়েছে কাঠগড়ায় এমন নির্লজ্জ বেহায়া খুনিকে ফিরিয়ে না দিয়ে উল্টো কড়া পাহারায় রাখার জন্য। ভারতীয় প্রথম সারির সংবাদ মাধ্যমটি চতুর্থ স্তম্ভ নামে সেই অনুষ্ঠানে উপস্থাপিকা ইন্দ্রিনা যেন এদিন নেমে পড়েছিলেন সত্যটা সমগ্র ভারতবর্ষের সামনে তুলে ধরতে।
হাসিনা ভারতে পালিয়ে আশ্রয় নেওয়ার 1 বছরের মাথায় গত 4 আগস্ট এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হয় টেলিভিশনটির পর্দায়, যেখানে এই উপস্থাপিকাকে আন্তর্জাতিক গণমাধ্যমের বিবিসির বরাত দিয়ে 24-এর গণঅভ্যুত্থানের সময় হাসিনার সেই মরণাস্ত্র ব্যবহারের কল রেকর্ডের সত্যতা তুলে ধরতে দেখা যায়। এর পাশাপাশি জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী সে সময় হাসিনা 1400 নিরীহ মানুষকে হত্যা করেছে বলে তাকে গণহত্যাকারী হিসেবেও আখ্যা দিতেও দ্বিধাবোধ করেননি তিনি। উপস্থাপিকা ইন্দ্রিনা এরপর তুলে ধরেন হাসিনার বিচার কার্যের বিষয়টি। হাসিনার নামে বাংলাদেশে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে, আর অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বারবার হাসিনাকে ফেরত চাইলেও মোদি প্রশাসনের মুখে কুলুপ আঁটার বিষয়টিও সামনে নিয়ে আসেন তিনি। সর্বশেষ ডক্টর ইউনূস নৈতিক বিবেক ও মানবিক দৃষ্টিকোণ থেকে হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ভারতের প্রতি সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান। আর গত ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে চিঠির মাধ্যমে খুনি হাসিনাকে ফেরত দেওয়ার অনুরোধ জানায় বাংলাদেশ। কিন্তু এখনো বিষয়টি নিয়ে কেন চুপ মোদি সরকার, সেই প্রশ্ন রেখে উদ্বেগ জানাতে দেখা যায় ভারতীয় এই সাংবাদিককে। এরপর তিনি মন্তব্য করেন, পুরনো বন্ধুত্ব কিংবা রাজনৈতিক কোনো মতবাদ দিয়ে তো আর সাধারণ মানুষের গণহত্যাকে ন্যায্যতা দেওয়া যায় না। এ সময় এই উপস্থাপিকা ভারতের কট্টর ইসলাম বিদ্বেষী প্রধানমন্ত্রীর প্রতি প্রশ্ন রাখেন, ভারতীয় সাধারণ মানুষরা তো আন্তর্জাতিক অপরাধী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পাশে দাঁড়ানোর কারণটাও জানেন না মোদি সরকারের। আর অন্যদিকে হাসিনা যে নিজ দেশে গণহত্যার অপরাধে অপরাধী, তাকে কিভাবে আশ্রয় দেয় মোদি সরকার, এটাও জানতে চান এই সাংবাদিক। ইন্দ্রাণী এরপর ভারতীয় প্রধানমন্ত্রী মোদির কঠোর সমালোচনা করে বলেন, ভারত সবকিছুর পরও শেখ হাসিনাকে আশ্রয় দিবে, তাকে ভূখণ্ডে বসেই রাজনীতি করতে দেবে, সেই কথাটি না হয় বলুন। কিন্তু মোদিজি চুপ করে বসে আছেন। শেখ হাসিনা ওনার কাছে এক ফিক্সড ডিপোজিট, যখন ইচ্ছে তখন ভাঙাবেন। ভারতীয় গণমাধ্যমটি আর সাংবাদিক ইন্দ্রিনা স্বৈরাচার গণহত্যাকারী হাসিনার মুখোশ খুলে দিয়ে সত্যটা জাতির সামনে তুলে ধরায় বেশ প্রশংসিত হচ্ছেন ভারত ছাপিয়ে বাংলাদেশ তথা বিশ্বজুড়ে। ভারতীয় গদি মিডিয়াগুলোর গতানুগতিক ধারা থেকে বেরিয়ে সত্যটা তুলে ধরার অনেকে কৃতজ্ঞতাও জানাচ্ছেন তাদের প্রতি। কিন্তু এরপরও ঠিক কি হবে কট্টর ইসলাম বিদ্বেষী হিন্দুত্ববাদী মোদির? এরপরও কি দাদাবাবুরা ফিরিয়ে দেবে ফ্যাসিস্ট গণহত্যাকারী হাসিনাকে? সেই প্রশ্ন যেন থেকেই যায়। বিএনপি যুগপৎ আন্দোলনের সমমনা দলগুলোকে নিয়ে নির্বাচনে যাওয়ার ইঙ্গিত দিলেন সালাউদ্দিন আহমেদ। যুগপৎ আন্দোলনের সমমনা দলগুলোকে সঙ্গে নিয়ে বিএনপি নির্বাচন করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। নির্বাচনকে সামনে রেখে সমমনাদের নিয়ে জোট হতে পারে বলেও জানান তিনি বলেন, যুগপৎ যারা জুলাই আন্দোলন করছে, আমরা তাদের নিয়ে নির্বাচন করতে চাই। আমাদের সমমনা যারা আছে, যাদের নিয়ে একটা শান্তিপূর্ণ নির্বাচন করতে পারবো, সেই হিসেবে আমাদের জোট গঠনের চেষ্টা হবে। এখন পর্যন্ত আমাদের জোট গঠনের কোনো পরিকল্পনা ঘোষিত হয়নি, তবে জোট করব না এমনও নয়। এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন বলেন, আমরা দক্ষিণ পন্থা না, উত্তর পন্থাও না, বাংলাদেশপন্থী মধ্যপন্থাতে বিশ্বাস করি। সেজন্য সকল রাজনৈতিক দল এবং রাজনৈতিক শক্তি যা জনগণের প্রতিনিধিত্ব নিয়ে রাজনীতি করে, তাদের সঙ্গে কথা বলছি। আমরা একটি গণমানুষের দল হিসেবে সকল রাজনৈতিক দলের সঙ্গে আলাপ করতে চাই। দেশের রাজনীতিতে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ অবস্থান সৃষ্টি করতে চাই, যাতে সব রাজনৈতিক দলের মধ্যে আদর্শিক মতপার্থক্য থাকলেও সবাই যাতে জাতীয় স্বার্থে এক জায়গায় বসতে পারি, সেরকম একটা পরিবেশ সৃষ্টি করতে চাই। এজন্য সকল পন্থীর সঙ্গে আমরা আলোচনা করছি। তিনি বলেন, ইসলামপন্থী দলগুলো বাংলাদেশের জনগণের একটা অংশের প্রতিনিধিত্ব করে। আইন প্রণয়ন করার আগে সবার মত নিয়ে যদি করা হয়, তবে সেটা বাস্তবায়ন করা যায়। সেজন্য আমরা একটা ঐক্যমত সৃষ্টির চেষ্টা করছি, সবার সঙ্গে কথা বলছি। আমরা মনে করি বড় দল হিসেবে বিএনপি এটা দায়িত্ব। নির্বাচন কমিশনের প্রধান উপদেষ্টার চিঠি নিয়ে বিএনপির এই নেতা বলেন, প্রধান উপদেষ্টা যে চিঠি পাঠিয়েছে এটা হচ্ছে গত 1 বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নির্বাচন কমিশন অফিসিয়ালি এই চিঠি পাওয়ার জন্যই এতদিন অপেক্ষা করছিল, সারা জাতি অপেক্ষা করছিল, আমরা অপেক্ষা করছিলাম। কিন্তু প্রধান উপদেষ্টা তার সরকারের বিভিন্ন কার্যক্রম, সংস্কার ও বিচার প্রক্রিয়া অগ্রগতি, এগুলোর একটু বর্তমান অবস্থা দৃশ্যমান হওয়ার জন্য অপেক্ষা করছিলেন। সেই কথা আমাদের সঙ্গে আগেও হয়েছে, অবশেষে তিনি সন্তুষ্ট হয়েছে। সালাউদ্দিন আহমেদ বলেন, জনদাবি ছিল, রাজনীতির দাবি ছিল, অন্তত আগামী রমজানের আগেই যেন নির্বাচন অনুষ্ঠিত হয়। সেটা আমাদের নেতা তারেক রহমানের সঙ্গে লন্ডনের আলোচনায় সম্মত হয়েছিলেন। তারপরে যৌথ ব্রিফিং হয়েছে, সেই ব্রিফিংয়ে তিনি একটা কথা বলেছিলেন যে, তবে সংস্কার ও বিচার কার্যে অগ্রগতি দৃশ্যমান হওয়া প্রয়োজন। তো সেটা দৃশ্যমান হয়েছে। ঐক্যমত কমিশনের সঙ্গে আমাদের আলাপ আলোচনার মধ্য দিয়ে সংস্কারের বিষয়ে মোটামুটি একটা জাতীয় ঐক্যমত নিশ্চিত হয়েছে। এ সময় সালাউদ্দিন আহমেদ আরও বলেন, সংবিধান সংশোধন ছাড়া যেসব সংস্কার এখনই বাস্তবায়ন করা সম্ভব, আগামী নির্বাচনের আগে সেসব সংস্কার কার্যকরে বিএনপির কোনো আপত্তি নেই। সরকারের 1 বছর মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেন, সরকারের কাছে জাতির প্রত্যাশা অনেক ছিল, তারা তা পূরণ করতে পারেনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশি ব্যর্থতা ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল অ্যাম্বুলেন্স, যুবক নিহত। গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে অ্যাম্বুলেন্স ঢুকে পড়েছে। এতে আরমান আলী নামে এক যুবক গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বৃহস্পতিবার পৌনে 3টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
এর আগে ভোর 5:45টার দিকে গোবিন্দগঞ্জ গাইবান্ধা ভায়া নাকাই সড়কের ফোটানী বাজার এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত আরমান আলী গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের বড় সাতাইল বাতাইল গ্রামের বাসিন্দা ও সাত্তার মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, ভোরে দ্রুতগতিতে একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি দোকানে ঢুকে পড়ে। এ সময় দোকানে অবস্থান করছিলেন আরমান। দুর্ঘটনায় তিনি মারাত্মকভাবে আহত হন। পরে ফায়ার সার্ভিসের স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিকেল 2:45টার দিকে তিনি মারা যান। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।